আজকের গল্প অতীশ দত্ত চৌধুরীর লেখা ধাক্কা। হাইটে ছোট হলেও নাটাদার মনটা অনেক বড়। নাটাদার পিতৃদত্ত নামটা যে কী ছিল সেটা এখন অনেকেরই মনে নেই। নাটাদা নামেই সবাই চেনে এক ডাকে। প্রতিবেশীদের যখন যার দরকার পড়ে খোঁজ পড়ে নাটাদার। পাড়ার কোনো পেশেন্টকে ভেলো নিয়ে যেতে হবে, অফিস থেকে ছুটি নিয়ে নাটাদা রেডি। মাঝরাত্রে বুকে ব্যথা, অ্যাম্বুলেন্স নিয়ে ছুটে আসে নাটাদা। ঝড় বৃষ্টির রাতে মরা পোড়াতে যেতে হবে, সেখানেও নাটাদা প্রস্তুত, কোমরে গামছা বেঁধে। অফিস যাওয়ার আগে পরে যেটুকু সময় হাতে পায় টুক করে বেরিয়ে পড়ে স্কুটি চালিয়ে। পাড়ার টুকিটাকে সমাজসেবা করে বেড়ায়। কার ব্লাড লাগবে, ডোনার পাচ্ছে না, অ্যাডমিশন নিচ্ছে না হাসপাতালে, সব মুশকিল আসানের একটাই নাম নাটাদা। সব ব্যাপারে এমন ঝাঁপিয়ে পড়ার কারণ জিজ্ঞেস করলে বলে, তোরা সবাই তো আমার প্রতিবেশী, আর প্রতিবেশীর প্রতি যদি আমি বেশি মনোযোগী না হই তাহলে কি করে চলবে বল? কিন্তু নাটাদা, তোমার কি করে চলবে সেইটা ভাবো এবার। এত মনোযোগী হয়েও তো তুমি তোমার মনের মতো পাত্রী জোগাড় করতে পারলে না, শেষে কি যোগী হয়েই কাটাবে? কথাটা শুনে নাটাদা একটা দীর্ঘশ্বাস ছাড়ল। দেখতে দেখতে 42 হয়ে গেল বয়স। আয়েশ করে সর্ষে ইলিশ খাওয়ার শখ পূরণ হলো না জামাই ষষ্ঠীতে। কেরানে চাকরি করে নাটাদা যা বেতন পায় তাতে বিধবা মা আর বেটার সংসার চলে যায় মোটামুটি। দেখতে শুনতেও খারাপ নয়, শুধু হাইটেই যা শর্ট, ছোট থেকেই শর্ট হাইট। 12 বছর বয়সের পর আর বাড়েনি নাটাদা। গাছের ডালে ঝুলে থেকেও ঝুল বাড়েনি এতটুকু। টানাটানির বাজারে একটানা বছরখানেক লম্বা হওয়ার হেলথ ড্রিঙ্ক খেয়েও কাজ না হয়, প্রায় কমপ্লেন করে এখন। নাটাদার দীর্ঘশ্বাস শুনে ক্লাবের ছেলেরা মিলে আশ্বাস দিলাম, নাটাদা এত আপসেট হয়েও না, এই শীতেই তোমার বিয়ের বন্দোবস্ত করছি। বলো কীরকম পাত্রী চাই তোমার? পাত্রী কীরকম হবে এ ব্যাপারে অনেক আগেই ভাবনা চিন্তা করা আছে নাটাদার। দেখ, পাত্রী আজ যাই হোক লম্বা হওয়াটা মাস্ট। কাজটা আমি মানি না, শ্বশুরের মানি না থাকলেও অসুবিধা নেই, কিন্তু লম্বা হওয়া চাই চাই। কিন্তু সেটা কি মানানসই হবে? পাত্রী মানবে তো? তোমার হাইটের পাত্রী হলেই তো ভালো হতো। না, হতো না। আমি চাই না নেক্সট জেনারেশন আমার মতো হোক। পাত্রী লম্বা হলে পরবর্তী প্রজন্ম লম্বা হবে, তাই আমার লম্বা মেয়ে চাই। এটা তোমার বামন হয়ে চাঁদ ধরার মতো হয়ে গেল নাকি? কথাটা বোধহয় একটু কাটকাট হয়ে গেল শুনতে। গম্ভীর মুখে জবাব দিল নাটাদা, শোন, আমি বামনও না বামুনও না, আমি রমেশ পুরকায়েস্ত, পুরোপুরি কায়েস্ত। পাত্রী সে ঘটি হোক বাঙাল হোক অসুবিধা নাই। লম্বা পাত্রী না পেলে আমি কিন্তু লোটা হাতে বেরিয়ে পড়ব লম্বা সফরে, চলে যাব হিমালয়ে। শেষকালে তুমি সাধু হয়ে যাবে। কোনো উত্তর নেই। মুখ গোঁজ করে বসে আছে নাটাদা। না, এইভাবে তো আমাদের বসে থাকা যায় না হাত পা গুটিয়ে, কিছু একটা ব্যবস্থা করা দরকার। নাটাদার মতো সমাজসেবী প্রতিবেশী হিমালয়ে চলে গেলে আখেরে আমাদেরই ক্ষতি। তাই সবাই মিলে চাঁদা তুলে একদিন নাটাদা নামে বিজ্ঞাপন দিয়ে দিলাম ম্যাট্রিমোনিয়াল সাইটে। 4 ফুট 11 ইঞ্চি হাইটের পাত্রের জন্য লম্বা পাত্রী চাই। 400 জন পড়ে ফেলেছে সেই বিজ্ঞাপন। পণ চাই না লেখা সত্ত্বেও একান্ত আপন হওয়ার আবেদন নিয়ে কেউ যোগাযোগ করেনি। স্বভাবতই আমরা প্রচণ্ড হতাশ। নাটাদাও বেশ কয়েকদিন যাবৎ মনের দুঃখে ক্লাবের এদিকে আসছে না সন্ধেবেলা। মোবাইলে কল করলে বলছে সুইচ অফ। কোনো বিপদ আপদ হলো নাকি? মনে মনে আবার আশঙ্কাও হচ্ছে, সত্যি সত্যি সাধু হয়ে হিমালয়ে চলে গেল না তো? অগত্যা সবাই মিলে দল বেঁধে খোঁজ নিতে গেলাম নাটাদার বাড়িতে। গিয়ে দেখি আমাদের আশঙ্কাটাই সত্যি, ভয়ানক কিছু বিপদ ঘটে গেছে। নাটাদার স্কুটিটা দেওয়ালে হেলান দিয়ে কোনো মতে দাঁড় করানো, হ্যান্ডেলটা ঘুরে গেছে উল্টো দিকে, সামনের টায়ার পাংচার। মাসিমা, এ কী অবস্থা, নাটাদা কোথায়? সঙ্গে সঙ্গে লালটুর মুখ চেপে ধরলাম আমি। এই, মাসিমার সামনে নাটাদা বলে ডাকিস না, মাসিমা দুঃখ পাবেন। লালটুকে থামিয়ে আমি চেঁচিয়ে ডাকলাম, মাসিমা, ও মাসিমা, রমেশদা আছে? চোখ মুছতে মুছতে ঘরের ভেতর থেকে বেরিয়ে এলেন মাসিমা। না, সে তো একটু আগেই বেরোলো। কি হয়েছে মাসিমা, স্কুটিটা দেখছি ভাঙা। কি আর বলবো, সবই আমার পোড়া কপাল।
কতবার বলেছি জোরে স্কুটি চালাস না। তা সে বাবু আমার একটা কথা যদি শোনে। তাড়াহুড়ো করে কার জন্য জানি না ব্লাড আনতে যাচ্ছিল, উল্টো দিক থেকে আসা একটা ভ্যানের সঙ্গে তখন ধাক্কা লেগে দেখো না কি অবস্থা হয়েছে স্কুটিটার। বুক পকেট থেকে পড়ে গিয়ে মোবাইলটাও খারাপ হয়ে গেছে। ও সেই জন্য ফোনে পাচ্ছিলাম না। দাদার কোনো চোট লাগেনি তো? লাগবে না আবার? ডান হাতের আঙুলে ছাল উঠে গেছে। কদিন ধরে তো আমিই ভাত খাইয়ে দিচ্ছি। তা এখন কোথায় গেছে? থানায় গেছে, রোজই যেতে হয় হাজিরা দিতে। যে ভ্যানটার সঙ্গে ধাক্কা লেগেছিল ওটা তো পুলিশ ভ্যান, ওরা কি সহজে ছাড়বে? তাই রোজ সন্ধ্যাবেলায় যাই হাজিরা দিতে। রাস্তায় বেরোলে অ্যাক্সিডেন্ট হতেই পারে, পুলিশ ভ্যানে ধাক্কা লেগে গেছে তো কি হয়েছে? এরকম তো কতই ধাক্কা লাগে প্রতিদিন। পুলিশ বলে কি যা ইচ্ছে তাই করবে? হাতে ব্যান্ডেজ নিয়েও নাটাদাকে রোজ রোজ সন্ধেবেলায় থানায় যেতে হবে? রোজ দিতে হবে হাজিরা? মগের মুলুক। মাসিমার কাছ থেকে বিদায় নিয়ে সবাই মিলে হাজির হলাম লোকাল থানায়। গিয়ে দেখি নাটাদা সেখানে নেই। নাটাদার ফটো ছিল আমার মোবাইলে, সেটাই দেখালাম হাবিলদারকে। ইনি কি এখানে এসেছিলেন? দেখুন তো এনাকে চেনেন কি না। টুলে বসে খৈনি ডলতে ডলতে ফটোটা দেখেই নাটাদাকে চিনতে পেরেছে হাবিলদার। হ্যাঁ এসেছিল, রোজই আসে। এখন কোথায় জানেন? এই তো একটু আগেই বেরিয়ে গেল ইন্সপেক্টরের সঙ্গে। কখন ফিরবেন ইন্সপেক্টর? আজ তো ছুটি হয়ে গেল, উনি আবার কাল সকালে আসবেন। ইন্সপেক্টরের সঙ্গে দেখা হলে ভালো হতো, আলোচনা করা যেত। ব্যাপারটা কি লঘু পাপে গুরুদণ্ড হয়ে যাচ্ছে না? আচ্ছা নাটাদাকে সঙ্গে নিয়ে এখন কোথায় যেতে পারেন ইন্সপেক্টর? নিশ্চয়ই ওরা গাড়ি মেরামতের কোনো ওয়ার্কশপে গেছে পুলিশ ভ্যানটা সারানোর তদারকি করতে। সেখানে গিয়ে হয়তো এস্টিমেট নেবে ভ্যান সারাতে কত লাগবে, সেটার বিলটাও তো আদায় করবে নাটাদার কাছ থেকেই। না, এর একটা বিহিত হওয়া দরকার। ভালো মানুষ পেয়ে পুলিশে জুলুম করবে আর আমরা কি মুখে কুলু পেটে থাকব? এই সবাই চল তো সঞ্জয়ের গ্যারেজে, ওখানেই দেখা পাওয়া যাবে ওদের। বেশি দূরে নয়, হাঁটতে হাঁটতে সবাই পৌঁছে গেলাম সঞ্জয়ের গ্যারেজে। গিয়ে দেখি গ্যারেজের সামনেই দাঁড়িয়ে রয়েছে একটা পুলিশ ভ্যান। ডান দিকের হেডলাইটটা ভাঙা, সেটাই সারাতে বসেছে সঞ্জয়। আমাদের সবাইকে একসাথে দেখে সঞ্জয় বুঝে গেছে আমাদের আগমনের উদ্দেশ্য। নাটাদাকে খুঁজতে এসেছ? হ্যাঁ হ্যাঁ, এই তো একটু আগেই চলে গেল। তা প্রায় আধ ঘন্টা হবে। কোথায় চলে গেল সে আমি কি করে বলবো, এই রাস্তা ধরেই তো সোজা চলে গেল হাঁটতে হাঁটতে। মনটা খারাপ লাগছে নাটাদার জন্য। উদ্ভ্রান্তের মতো কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে কে জানে। বয়সকালে বিয়ে না হলে এমনিতেই মাথা খারাপ হয়ে যায়, তার উপরেই থানা পুলিশের ঝামেলা। হয়তো মনের দুঃখে একা একা বসে আছে নির্জন পার্কে। লেকের পাড়ের বিবেকানন্দ পার্কটায় অনেকে এসে বসে সন্ধেবেলা। নাটাদাকে খুঁজতে আমরাও ঢুকে পড়লাম পার্কের ভেতর। খুঁজতে খুঁজতে লেকের এক কোণায় গিয়ে দেখি একটা বেঞ্চে বসে আছে নাটাদা, ডান হাতে বাঁধা ব্যান্ডেজ। আশপাশে লোকজন নেই। নাটাদার গা ঘেঁষে বসে আছেন একজন সুন্দরী ভদ্রমহিলা। ইয়া লম্বা তার হাইট, প্রায় 6 ফুট তো হবেই। ভদ্রমহিলার দু হাতে দুটো এগরোল। বাঁ হাতের রোলটা নিজে খাচ্ছেন আর ডান হাতের রোলটা ধরে আছেন নাটাদার হাঁ করা মুখে। দেখে তো আমরা থতমত খেয়ে গেছে নাটাদাও। বন্ধ হচ্ছে না হাঁ করা মুখটা। বিস্ময়ের ঘোর কাটিয়ে তোতলাতে শুরু করেছে। তোরা সব এখানে? আমরা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছি ভদ্রমহিলার দিকে। সেটা লক্ষ্য করে স্বাভাবিক হওয়ার মরিয়া প্রয়াস নাটাদার। একগাল হেসে বলল, ও আলাপ করিয়ে দিই, ওর নাম শুভাঙ্গী, শুভাঙ্গী মুদগল। শুভাঙ্গী? কিন্তু যা হাইট, ওনার নাম তো দীর্ঘাঙ্গী হওয়া উচিত ছিল। অবাঙালি টাইটেল মুদগল। মুগ্ধ হয়ে যেন গলে গেছে নাটাদাকে কাছে পেয়ে। এমনই তার চোখ মুখের হাবভাব। শুভু, এরা সব আমার পাড়ার লোক, পরিচয় করিয়ে দিল নাটাদা। দুহাত তুলে নমস্কার জানালেন সুন্দরী ভদ্রমহিলা। উঠে দাঁড়াতে এবার বেশ বোঝা যাচ্ছে ওনার উচ্চতা। একজন মহিলা হিসেবে যথেষ্ট ভালো হাইট। ঘনিষ্ঠ হয়ে পাশে বসে এগরোল খাইয়ে দিচ্ছে। শুভাঙ্গী থেকে শুভু হয়ে গেছে। ঘুঘু, তোমার ব্যাপারটা কি?
আমাদের সবার মনে কৌতূহল দেখে যেন একটু লজ্জা পেল শুভাঙ্গী। লাজুক হেসে পরিষ্কার বাংলায় বলে উঠল, তোমাদের দাদার সঙ্গে আমাকে দেখে তোমরা অবাক হয়েছ মনে হচ্ছে। এই আমি কিন্তু তুমি করে বলে ফেললাম। না না, অসুবিধা নেই, তুমি যখন আমাদের দাদার বন্ধু তুমি করেই বলো। থ্যাঙ্কস। এবার আমার আসল পরিচয়টা দিই। নাম তো জেনেই গেছো, আমার হাইট দেখেও তোমরা বিস্মিত বুঝতে পারছি। আসলে আমি এই হাইটের জন্যই পুলিশ ইন্সপেক্টরের চাকরিটা পেয়েছিলাম। তুমি মানে আপনি পুলিশ ইন্সপেক্টর? ওহো, আবার আপনি কেন? শাড়ি পরে আছি বলে বুঝতে পারোনি। হ্যাঁ, আমি তোমাদের লোকাল থানার পুলিশ ইন্সপেক্টর। একটু সংকোচ কাটিয়ে আবার বলতে শুরু করলো, কিন্তু সমস্যা হচ্ছিল আমার বিয়ে নিয়ে। আমি কোনো লম্বা ছেলেকে বিয়ে করতে রাজি নই। যদি আমার কন্যা সন্তান হয়, সে যদি আমার চেয়েও লম্বা হয়ে যায়। তাই শর্ট হাইট পাত্র খুঁজছিলাম। আর তারপরেই লাগলো ধাক্কা, তোমাদের দাদার স্কুটির সাথে পুলিশ ভ্যানের ধাক্কা। ব্যাস, তারপরেই তোমাদের প্রেম পর্ব শুরু, তাই তো? আলাপ পরিচয় হয়ে জানতে পারলাম তোমাদের দাদা একজন সমাজসেবক আর আমিও একজন সমাজসেবিকা। আমাদের দুজনেরই হাইট নিয়ে সমস্যা ছিল, তাই আর সম্মতি দিতে দেরি করিনি। বাহ বাহ, তা বিয়েটা কবে করবে ঠিক করেছ? এই তো, এই ডিসেম্বরে। তোমাদের সবাইকে কিন্তু আসতেই হবে, কোনো অজুহাত শুনবো না। ধাক্কা লাগলে সাধারণত আমরা দুঃখিত বলে থাকি, রাগারাগি করি, কিন্তু বিয়ে বাড়ি পর্যন্ত গড়াতে পারে সামান্য একটা ধাক্কা, এমন ধারণা ছিল না আমার। এক ছবিতে বিয়ে, এরকম একটা বিজ্ঞাপন আগে শুনেছিলাম। এক ছবলেই ছবি, এরকম একটা ফিল্মি ডায়ালগও শুনেছিলাম, কিন্তু এক ধাক্কায় বিয়ে এরকমটা সত্যি আগে কখনো শুনিনি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।